গল্পের দর্পণ। এই দর্পণে প্রতিফলিত হবে নানা ধরনের হাসি, কান্না, প্রেম, ভয়, রোমাঞ্চ ও মায়াজালে ঘেরা অনেক গল্পগাথা। বাবা, সকাল হয়ে গেছে। আনি ওঠ ওঠ, সুমন উঠলে না এরপরে তুই আর বাথরুম পাবি না। চোট আমি বাথরুমটা সেরে আসি ভাই। ভোর হলো, দোর খোলো, খুকুমণি ওঠো রে, ওইটাকে জুই শাখে ফুল খুকি ছোট রে, খুকুমণি ওঠো রে। রবি মামা দেয় হামা, গায়ে রাঙা জামা, ওই দারোয়ান গায়ে গান, শোনোই রামা হই। এবার উঠে পড়ো ভাই। ছোটবেলাকার পাঠের পড়া সুকান্তর গলায় ছড়াটা শুনে আমার চোখটা খুলে গেল। চোখ তুলতে দেখি, হ্যাঁ এই রে, এই নোটা বেঁচে গেল। আমি সুকান্তকে বললাম, রবি মামা রাঙা জামা ছেড়ে এবার এই সাদা জামা গলিয়ে নিয়েছে। হ্যাঁ, তাই এখন এই কবিতার কি কোনো মানে হয়? দেখ, সুকান্ত সহজ গলায় বলে, কবিতা কবিতাই বাবা, ওসব বললে চলবে না। বাথরুমের দিকে এগোতে গেলে এই সুকান্ত বলে, ওদিকে এগিয়েও না বন্ধু, ওটি এখন অনির দখলে। সকালে চোখ খুললেই প্রাতকৃত্য সারার অভ্যেসটা আমার বরাবরে। তা উপায় না দেখে তা ওরে বাবা, একটু বসতেই হলো। যাকে এখন বসে বসে বরং আমাদের পরিচয়টা সেরে নি। আমি সুমন, আর্ট ফিল্ম বানাই। বর্তমানে আমরা ওই ঝাড়খণ্ডের দেওঘরে। এখানে আমরা ঝাড়খণ্ড পর্যটন বিভাগের হয়ে একটা ডকুমেন্টারি ফিল্ম তৈরি করছি। সুকান্ত আমাদের স্ক্রিপ্ট রাইটার, ও অনি মানে অনিমেষ আমাদের ক্যামেরাম্যান। ওরে বাবা, না আর মনে পারা যাচ্ছে না। এখন এ পর্যন্ত থাক, বুঝেছেন? আবার পরে কথা হবে। এই অনি, অনি দরজাটা খোল। এই অনি, আর বাবা খোল, বাবা খোল। ওহ, ঘড়িতে এখন 10টা বাজে। এতক্ষণে আমাদের সবাইয়ের সবকিছু সারা হয়ে গেছে। এবার বেরোনোর পালা। আজ আমরা দেওঘর থেকে যাব গয়া, সেখানে শুটিং সেরে যাব রাজগীর। তো গাড়ির চাকা ছুটলো গয়ার দিকে। আসুন সুকান্তর লেখা স্ক্রিপ্ট থেকে শোনাই গয়ার বিবরণটা। পৌরাণিক যুগ থেকে গয়ার কথা মানুষ শুনে আসছে, কিন্তু কাহিনীও আছে গয়াকে নিয়ে। তাই বন্ধু পথে যেতে যেতে সেই সব শোনা কাহিনী যদি আরেকবার শুনে নি, কি তা খারাপ লাগবে বলে মনে হয় না? না, চলুন শোনাই, দেখি স্ক্রিপ্টে কি লিখেছেন বাবু। বায়ু পুরাণ থেকে জানতে পারি গয়াসুরের নাম থেকেই গয়ার নামকরণ হয়। গয়াসুর, এই গয়াসুর ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত।
শ্রী বিষ্ণুর দর্শন লাভ করে বিষ্ণুত্ব প্রাপ্ত হবেন এমন ইচ্ছায় গয়াসুর কঠিন সাধনায় মগ্ন হলেন। এর ফলে ভগবান বিষ্ণু তাঁর তপস্যায় তুষ্ট হয়ে বর দিলেন যে তাঁর দেহ দেবতা, যোগী, শুদ্ধ সত্য ব্রাহ্মণদের চেয়েও শুদ্ধ সত্য দেহে পরিণত হবে। তখন এই শুদ্ধাত্মার দর্শন লাভ করে সকল জীবই মুক্তি পেতে লাগল। তো ধরায় যম শাসন বিকল হয়ে পড়লে যমদেব শ্রী বিষ্ণুকে কথা জানালেন যে দেবতারা গয়াসুরের দেহটি শ্রী বিষ্ণুর পদতলে দান করতে পরামর্শ দিলেন। কিন্তু গয়াসুর শুদ্ধ সত্য হলেও দিব্যজ্ঞানী ছিলেন না। তখন দেবতাগণ গয়াসুরের শরীরে একটি পাথর চাপা দিলেন, তাতেও গয়াসুর স্থির হলেন না। তখন ভগবান শ্রীবিষ্ণু ওই পাথরের উপর তার শ্রীচরণের এক পদ স্থাপন করলেন। তার পদস্পর্শে গয়াসুরের দিব্যজ্ঞান হল। তো দেবতার বিশ্বম্ভর স্বরূপ দর্শন করে গয়াসুর দেহের অনিত্যতা চিন্তা করে জনহিতার্থে তার শুদ্ধ সত্তার অক্ষয় কীর্তি স্থাপনার্থে ভগবানের কাছে একটি বর প্রার্থনা করলেন। গয়াসুর ভগবান বিষ্ণুকে বললেন, প্রভু, আপনি যদি আমার তপস্যায় তুষ্ট থাকেন তবে আমার নামানুসারে এই তীর্থ গয়া তীর্থ নামে অভিহিত হোক। তো যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য বিদ্যমান থাকবে ততদিন যেন এই গয়া তীর্থে দেবতাগণ অবস্থান করে এই তীর্থ মুখ্য তীর্থরূপে পরিগণিত করেন। তো ভগবান বিশ্বম্বরের ইচ্ছায় গয়াসুরের প্রার্থনা পূরণ হল। গয়াক্ষেত্র শ্রেষ্ঠ তীর্থ হিসাবে জগৎ মাঝে পরিচিত হল। গয়াতে পিতৃপুরুষের মুক্তি উপলক্ষে বৈদিক যুগে মুনি ভরদ্বাজ তাঁর পিতা ও পালক পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করেন। রামচন্দ্র ও সীতাদেবীর পিণ্ডদানের কথা তো গয়ায় সকল কাহিনীর শ্রেষ্ঠ কাহিনী হয়ে চালু রয়েছে। তো সীতাকুণ্ডে আজও নাকি ওই দশরথের হাতটির অবস্থান ভক্তদের সেই কথাই মনে করিয়ে দেয়। তো পৌরাণিক যুগ থেকে মহাভারতীয় রামায়ণী যুগেও যে গয়ায় পিতৃতর্পণ চালু ছিল সে কথা জানা যায়। বাহ, এই জায়গাটা তো বেশ ভালো লেগেছে। এছাড়াও গয়ায় এসেছেন ভগবান বুদ্ধ। তার প্রথম সাধন তীর্থ এই গয়া ক্ষেত্রে, এই গয়ের নগরী। শ্রীকৃষ্ণ চৈতন্যদেব গয়াতেই ঈশ্বরপুরীর কাছে গোপীনাথ মন্ত্র পান। হরিপ্রেমে মাতোয়ারা শ্রী চৈতন্যদেবের প্রথম যাত্রা এই গয়া থেকেই শুরু হয়। সুতরাং গয়া পৌরাণিক ভারত থেকে আধুনিক আধ্যাত্মিক যুগের মহাপুরুষদের পদরজ ধন্য। দেখেছেন, অনেকটা সন্ধে হয়ে গেল। হ্যাঁ, গয়ার কাজ প্রায় শেষ। তো গয়া থেকে রাজগীর প্রায় ওই 65 কিমি। ভাবলাম 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। ঘড়িতে তখন 6:45। প্রথমে একদমই কিছুই মনে হয়নি, কারণ গাড়ি না খুব সুন্দর যেতে লাগলো। তারপর রাস্তার যা বেড়াল দশা তা ভাষায় ব্যক্ত করার নয়। সত্যি কথা বলতে রাস্তাগুলো দেখে মনে হচ্ছে সমুদ্রের ঢেউ, এত তার খানাখন্দ। তার সেই খানাখন্দের মধ্যে পড়ে গাড়িতে একবার এদিক আবার ওদিক, যেন কৌটোর মধ্যে ভরে কেউ ঝাঁকুনি দিচ্ছে। তো এইভাবে ঝাঁকুনি খেতে খেতে লাফাতে লাফাতে 1 ঘন্টা রাস্তা 4 ঘন্টায় খতম করল। ঘড়িতে তখন বাজে
ওই 10:30। শীতের নিশুতি রাত, বুঝতেই পারছেন রাস্তায় একটা জনমানব নেই। এটুকুই বাঁচোয়া, অন্তত গিয়ে হোটেলওয়ালাদের পায়ে ধরতে হবে না, কারণ আমার মায়ের পিস্তুত বোনের বাড়ি ওখানে। বাড়িতে কেউ থাকে না, শুধু একজন ওই পরিচালক থাকেন শুনেছি। ফোন করে সব কথা বলা হয়ে গেছে। যাক, এখন ঠাকুর ঠাকুর করে ঠিকমতো চীনে পৌঁছতে পারলেই হলো, কারণ কখনো আমি না এখানে আসিনি, কারোর সাথে আবার পরিচয়ও নেই। শুধু ওই সদুদির ছেলে এসেছে বললেই দারোয়ান নাকি দরজাটা খুলে দেবে। ও বলা হয়নি, আমার মায়ের নাম হচ্ছে সৌদামিনী। মামারা মাসিরা সব সদু বলেই ডাকে। তো গাড়ি চলতে চলতে জিজ্ঞাসা করার প্রয়োজন হয়ে পড়ল। দূরে কতগুলো বিহারি একসঙ্গে বসে আগুন পোয়াচ্ছে। তাদের কাছে কি জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদা, ওই ডাক বাংলোটা কোন দিকে বলতে পারবেন? সবাই যেন কেমন একটা চমকে উঠল। তার মধ্যে একজন জিজ্ঞাসা করলো, কেন ওখানে যাবেন কেন? না মানে ওটা আমার মাসির বাড়ি। ও আচ্ছা আচ্ছা, সিধা চলে যান, ওই 1 কিলোমিটার হবে। ভাবলাম এখানকার লোকেরা খুব কর্মঠ, এদের কথায় 1 কিমি মানে 3 কিলোমিটারের সমান। তবে একটু চা হলে ভালো হতো। এই ভেবে গাড়ির দিকে এগোচ্ছি, হঠাৎ দেখি দূরে একটা লাইট জ্বলছে। দূর থেকে দোকানই মনে হচ্ছে। তো গাড়িতে উঠে একটু গিয়ে যেতেই দেখি ওটা তো দোকানই। গাড়িটা ছুটল। তখন চা পিপাসা তুমি 4 জনই নামলাম গাড়ি থেকে। আমরা 3 জন, আর সঙ্গে আমাদের ড্রাইভার রাজীব। চাটির স্বাদ এমনই, বাপের জন্মে এমন চা খাইনি। চাটা বেশ না? সত্যি দারুণ চা না? চাটা বেশ। হঠাৎ আমার চোখটা পিছনের দিকে পড়ল। দেখি না আছে একটা আগুন পোহানো লোক, না আছে লাইট জ্বলা দোকান, এদিকে আবার সামনে ঘন কুয়াশা। ভাবলাম সবই আছে কুয়াশায় ঢেকে। কোনো রকমে হাতড়াতে হাতড়াতে এসে পড়লাম ডাক বাংলোয়। চিৎকার করে আমি দারোয়ানকে ডাকলাম, কার্তিক, কার্তিক। কিছুক্ষণ পরে কার্তিক দৌড়তে দৌড়তে এসে দরজা খুলে দিল। क्या हुआ बाबूजी? इतना देर क्यों हुआ? अरे तुम्हारे यहाँ का रास्ता तो नहीं जैसे समुद्र की लेह। ডাক বাংলো বলে কথা। রাজগীরে আমাদের 3 দিনের কাজ। এই 3 দিনের বাসস্থান এই বাড়িটি। সুন্দর সাজানো গোছানো বাড়ি, দেখলেই মনে হবে যেন বাইরের কোনো দেশে বেড়াতে এসেছি। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে রাত্রে শুয়ে পড়লাম। ঘরে 2টি বেড, একটিতে আমিও সুকান্ত আর অন্যটিতে অনিমেষ। তো খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েছিলাম। ক্লান্তিতে ঘুমও জড়িয়ে এলো চোখে। হঠাৎ ঘরের মধ্যে শুয়ে আছি, ঠিক মাথার কাছে যেন কার একটা নিঃশ্বাসের শব্দ।
হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। কে কে? গলাটা শুকিয়ে যেতে লাগলো। চোখে ঘুম নেই, কিন্তু লেপের তলায় শরীরটা যেন ঘেমে স্নান হয়ে যেতে লাগলো। ফুসফুসের ধকধক ধ্বনি তখন অনেকটাই বেড়ে গেছে। যাই হোক, ঘাপটি মেরে শুয়ে থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি জানলাটা বন্ধ। তারপর ভাবলাম, শীতকালে জানলাটা তো খুলে রাখার কথা নয়, তাই বোধহয় জানলাটা বন্ধ। এই পর্দাটা দেখেই বোধহয় ভয় পেয়েছিলাম। থাক, এখানে চুপ করে যাওয়াই ভালো বাবা, না হলে নিজের সাহসের বড় বড় তকমা বেশ ভালোই চুটবে। হালকা হেসে বাথরুমে চলে গেলাম। এই ভেবে স্নানটা সারছি, এমন সময় কালকের সেই গরম নিঃশ্বাস আমার পিঠে পড়তে লাগলো। পিছনে দেখি কেউ তো কোথাও নেই। কালকের ভয়টা যেন আবার আমাকে ক্রমাগত ঘিরে ধরতে লাগলো। শাওয়ারের তলায় দেওয়ালে পিঠটা ঠেকিয়ে দাঁড়িয়ে রইলাম, আর চোখটা বনবন করে ঘুরতে লাগলো। না, বেশিক্ষণ না, এখান থেকে আমার তাড়াতাড়ি বেরোতে হবে। মনে হতে লাগলো বাথরুমে যেন কেউ আছে, আর সেটা জানান দিতে লাগলো। তাড়াতাড়ি কোনো রকমের টাওয়েল দিয়ে গাটা মুছে বেরিয়ে পড়লাম। ভেতরে একটা অজানা ভয়। কে ও? কে? আয়নার সামনে চুল আঁচড়াতে আঁচড়াতে ভাবছি, হঠাৎ কেউ আমার হাত ধরে ডাকলো। শিউরে ওঠে মন, শিউরে উঠলো আমার শরীরটা। মন থেকে বলে ওঠে, গলা কার? চিৎকার করে উঠি, কার্তিক, কার্তিক! কিন্তু কোথায় কার্তিক? ছুটে বেরিয়ে এলাম ঘর থেকে বাইরে, করিডোরে, বারান্দায়, অন্যান্য ঘরেও কোথাও সে নেই। বলতে গেলে কেউই নেই, কোনো পাত্তা নেই কারোর। নিচে নেমে এসে আশ্বস্ত হলাম, সবাই ডাইনিং টেবিলে। কিন্তু কোথায় গেল কার্তিক? সকাল থেকে সে যেন নিরুদ্দেশ। সুকান্ত অনিমেষ প্রাতরাশ শেষ করেছে। তাদের কাছে কার্তিকের কথা জিজ্ঞাসা করি, তারাও একমত। কার্তিককে নাকি সকাল থেকেই দেখা যাচ্ছে না। সকালে খাবার দাবার কিনতে বোধহয় বাজারে গেছে। এমন সময় সুকান্ত হঠাৎ বলে উঠল, নে বস বস, খেয়ে নে। এত দেরি করে উঠলি, তাড়াতাড়ি কর। আমিও 7-5 না ভেবে টেবিলে খেতে বসে পড়লাম। সুকান্তকে খেতে খেতে প্রশ্ন করলাম, বলছি, এইসব খাবার সাজানোর সময় তো ওর সঙ্গে দেখা হয়েছিল, তখন জিজ্ঞেস করলি না তো ও কোথায় যাচ্ছে? সে কি, আমরা তো ভাবছি যে তুই বোধহয় ওকে বলেই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিস। হঠাৎ খাওয়াটা যেন আর চিবোতে পারলাম না, গলায় যেন শুকিয়ে আসছে। সবাই স্তব্ধ, ঠিক যেন পিন ড্রপ সাইলেন্স। হঠাৎ স্তব্ধতার বা নিস্তব্ধতার প্রাচীর ভঙ্গ করে দূর থেকে একটা গাড়ির শব্দ যেন সে বাংলোর দিকে এগিয়ে আসতে লাগলো। আমরা তিনজনে ছুটে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে দেখি, আরে আমাদের গাড়ির ড্রাইভার
রাজীব! কি হলো, ভূত দেখছেন নাকি? হাতটা আমার দিকে বার করে দিয়ে বলল, ভূত নয়, আমি বেঁচে আছি। চিমটি কেটে দেখুন। আমাদের মুখে তখন রা নেই। আমার অবস্থা তখন আরো শোচনীয়। কানা তো মনে মনে জানা, কারণ আমি তো জানি কাল থেকে আজ পর্যন্ত আমার সঙ্গে কি কি ঘটে গেছে। এ কথা বলছো কেন? আপনাদের শুটিং কটা থেকে? 10টা। ও 10টা। হ্যাঁ চলুন চলুন, তাড়াতাড়ি চলুন, দেরি হয়ে যাবে তো। আজ আমরা এখান থেকে যাব নালন্দা, সেখানে শুটিং সেরে রাতে এখানে ফিরে আসা। তাই সবাই তড়িঘড়ি প্রয়োজনীয় জিনিস নিয়ে উঠে পড়লাম গাড়িতে। দরজা বাইরে থেকে টেনে দিয়েই বেরিয়ে পড়তে হলো, কারণ কার্তিকের দেখা নেই। গাড়ি চলতে শুরু করলো। গাড়ি থেকে পিছন দিকে বাংলোটা দেখতে দেখতে ভাবতে লাগলাম, কে সে যে আমার নাম জানে এবং কাল থেকে আজ পর্যন্ত চোখে চোখে রেখেছে, এমনকি বাথরুমেও। কে সে? কে? ছোট্ট টিলার বাঁক বেঁকতেই বাড়িটা চোখের থেকে মিলিয়ে গেল। গাড়ি বেশ খানিকটা গেল, কিন্তু পাহাড়ি পথের ঢালটা আর পার হতে পারলাম না। পথে যেতে যেতেই অনিমেষের ধুম জ্বর এলো। ওকে নিয়ে ফিরতেই হলো। কারণ বাড়ি ফিরে দেখি তখনও কার্তিক আসেনি। অনেক পরে কার্তিক রাজ্যের বাজার নিয়ে বাড়ি ঢুকলো। তখন ওই প্রায় সন্ধে গড়িয়ে এসেছে। আরে কোথায় থাকো তুমি? না মানে কাজের সময় যদি তোমাকে না পাই তাহলে তোমাকে পুষে লাভ কি আমার? না বাবু বাবু, আপনারা রয়েছেন ঘরে, বাজারপত্র নেই। তাছাড়া খানিকটা দূরেই তো আমার বাড়ি, ঘরে পরিবার ও মেয়ে থাকে, তাদেরও তো দেখতে হবে নাকি? আরে তাদের তো তুমি সারা বছর দেখো, একদিন আমরা এসেছি, এখন না দেখলে কি মহাভারত অসুস্থ হয়ে যাবে? না না না, তবে আসলে আসলে বাবু, সময়টাই বড় কথা। যাই হোক, অনিমেষের জ্বর বাড়তে থাকায় আইস প্যাক চাপানো ও ওষুধপত্র খাইয়ে দেওয়া হলো। ধীরে ধীরে জ্বরটা নামতে লাগলো। রাতে নিজের হাতে জানলা দিয়ে শুয়ে পড়লাম, ঘুমিয়েও পড়লাম। বেশ খানিকটা পরে একটা খসখসানিতে আমার ঘুমটা হঠাৎ ভেঙে গেল। আমি জেগে গেলাম। গভীর রাতে কিসের শব্দ বোঝার চেষ্টা করলাম। পাশে চেয়ে দেখি অনিমেষ বিছানায় মাথাটা ঝুঁকিয়ে বসে আছে। জিজ্ঞেস করলাম, এই কি রে, কি হলো, এভাবে বসে আছিস কেন? ও চুপ করে রইল। অবশেষে আবার জিজ্ঞেস করতে দরজার দিকে আঙুল তুলে দেখালো। তার ইশারার অর্থ কিছুই বুঝতে পারলাম না। এমনি করেই রাতটা কেটে গেল। অবশেষে পরদিন আমাদের ক্যামেরা নিয়ে বেরোতেই হলো, কারণ সরকারি কাজের বরাত বেশি দিন স্থগিত করা যায় না। তাই আধিকারিকদের বুঝিয়ে কাজটা করার চেষ্টা করতে লাগলাম। আসলে ক্যামেরা তো অনিমেষের, ওর অ্যাঙ্গেল তো আমাদের মতো হবে না। তবুও সকালে অনিমেষকে বাড়িতে রেখে আমরা ওই নালন্দা অভিমুখে চললাম। সারাদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে নালন্দা বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ব বিষয়ের নিদর্শনগুলোর ছবি তোলা হলো। একসময় সমগ্র ভারতে নালন্দা ছিল শ্রেষ্ঠ শিক্ষাকেন্দ্র। দেশ বিদেশ থেকে ছাত্র ও অধ্যাপকগণ এখানে লেখাপড়া শিখতে ও শেখাতে আসতেন। তাদের থাকার ঘর, পড়বার বেদি, ছাত্রাবাসে ছাত্রদের শয়নকক্ষ বা
তাদের ইটের তৈরি শয়নাসন কিংবা ওই শয্যাগার ও সর্বোপরি ওই পয়ঃ প্রণালী দেখার মতো। তো তাদের নকশা আজকালকার স্থপতিদের অনেক কিছু শেখাবে। বাংলোয় ফিরে এসে দেখি কার্তিকও নেই, আবার অনিমেষও নেই। হতচকিত হয়ে গেলাম। না মানে কার্তিক না হয় বাজারঘাটে যেতে পারে, কিন্তু অনিমেষ কি উত্তর দেব ওর পরিবারকে? একটা একটা বিহ্বলতা আমাকে তৎপর করলো। অনিমেষ, ও অনিমেষ, 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 অনিমেষ। অনিমেষ, অনিমেষ নেই, কোথাও নেই। রাজীবকে সঙ্গে নিয়ে আমি পুলিশে খবর দিলাম। অবশেষে পুলিশও আমরা অনিমেষকে জঙ্গলের ভেতর একটা কাঁচা বাড়িতে পেলাম। আমার মনের আশঙ্কার জ্বরটা ছেড়ে গেল, তাকে নিয়ে এলাম। অদ্ভুত, এখন আর জ্বর নেই। রাতে কোনো রকমে খাওয়া দাওয়া সেরে জানলাটা নিজের হাতে বন্ধ করে শুয়ে পড়লাম। অনেক রাতে হঠাৎ ঠকঠক করে দরজা খোলার আওয়াজে ঘুমটা ভেঙে গেল। চেয়ে দেখি অনিমেষ দরজা খুলে চলেছে করিডোরের উল্টো দিকের ঘরটির দিকে। সুকান্তকে ডেকে তুলে ওকে, কি হয়েছে? অনি। দুজনে অনুসরণ করতে লাগলাম। অবশেষে ও বন্ধ করে দরজায় দাঁড়ালো। ও মহাবিষ্টের মতো দরজা খুলে ভেতরে ঢুকে গেল। ঘরটাতে পিয়ানো সহ নানা রকম বাদ্যযন্ত্র রয়েছে। আমরা ঘরটা থেকে অভিভূত হয়ে গেলাম, বাবা খানিকটা ভয়ও পেয়ে গেলাম। ঘরটা এমন সাজানো গোছানো যে মনে হলো কেউ যেন রোজ এই ঘরে আসে। আজও যেন এখানে কেউ ছিল। এটা অবাক করা, বুদ্ধি বিচারের বাইরে ঘটনা। আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, কি করে এটা কি করে হতে পারে? আমরা ছাড়া গত 6 মাসে কেউ এখানে আসেনি। তবে এই ঘরটা ব্যবহার করে কি? একটা প্রশ্ন মনে থেকে গেল। এমন সময় সুকান্ত হঠাৎ বলে উঠল, সুমন, এখানে হাঁ করে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। চ, অনিমেষকে নিয়ে ঘরের মধ্যে গিয়ে শুয়ে দিই। চ। যাই হোক, ঘরে এলাম ও আবারও যথারীতি শুয়ে পড়লাম। আবার দরজা খোলার শব্দ। সুমন, সুমন, ওঠ, ওই দেখ, অনিমেষ আবার বেরিয়ে যাচ্ছে। চ, এবার কোথায় যাচ্ছে দেখি। এবার অনিমেষ ঘর থেকে বেরিয়ে গেছে। বাংলোর অদূরে একটা কবরখানার দিকে অনিমেষ চলতে লাগলো। আমি আর সুকান্ত পৌঁছে অনিমেষকে ধাক্কা দিতেই ও পড়ে গেল। দুজনে মিলে ওকে ধরাধরি করে বাংলোয় নিয়ে এলাম। সে রাত্রে খুব জ্বর এলো। পরদিন ডাক্তার দেখাবো বলে ওকে নিয়ে বার হলাম, কারণ ডাক্তার ডাকবো কি, এ বাড়িতে তো ফোনই নেই এবং আমাদের মোবাইলে নো নেটওয়ার্ক।
সুতরাং ওকে গাড়িতে করে শহরে ডাক্তারের কাছে নিয়ে চললাম। সেবা করতে করতে চলেছি, হঠাৎ রাজীব জোরে একটা ব্রেক কষল। দেখি গাড়ির সামনে জটা জুটো রুদ্রাক্ষ মালা কালো আলখাল্লাধারী এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওঝা কিংবা তান্ত্রিক হবে। সে হঠাৎ বলল, আপনারা একে কোথায় নিয়ে যাচ্ছেন? এই ডাক্তার কবিরাজের বিষয় নয়। শুনুন বাবু, বিজ্ঞানের বাইরেও আরো কিছু আছে যা আমাদের বাঁচিয়ে রেখেছে, বুঝলেন? তা হলো ঝাড়ফুঁক, তুকতাক ইত্যাদি মন্ত্রশক্তি, অনেক সময় অনেক বেশি কার্যকরী। আমরা তার কথায় পাত্তা না দিয়ে সরকারি হাসপাতালের দিকে চললাম। কিন্তু ডাক্তারি শাস্ত্রে অনিমেষের জ্বরের কারণ অনুসন্ধান করা গেল না। ডাক্তার যেমন কারণ খুঁজে না পেলে রাজ্যের টেস্টের লিস্ট ধরিয়ে দেয়, এক্ষেত্রে তেমনটাই হলো। আমরা টেস্টের ফর্দ নিয়ে বাংলায় ফিরে চললাম। বাংলোর পথে যেখানে ওই ওঝাপাত তান্ত্রিককে দেখেছিলাম, সে সেখানেই দাঁড়িয়ে রয়েছে। আমাদের দেখে বলল, এই যে বাবুরা হাসপাতাল থেকে ফিরে এলেন, তাই না? কিচ্ছু ধরা গেল না, না? তাকে দেখে মনে হলো সে যেন আমাদের অপেক্ষায় দাঁড়িয়েছিল। সে আমাদের সঙ্গে বাংলো পর্যন্ত এলো, বলল, এই বাংলোয় অশরীরী আছে। কি? এই অশরীরীরাই আপনাদের যেতে দিচ্ছে না, তার মানে আটকে রেখেছে। হ্যাঁ? কিন্তু আপনারা এই বাংলো না ছাড়লে মারা পড়বেন। কি? সেদিন নানা প্রশ্নের মালা আমার মাথায় জুড়ে রইল। মনে মনে ভাবলাম, কেন রাজীব রোজ সকালে আসে আর রাতে চলে যায়? অনিমেষের এত জ্বরের মধ্যেও রাতে গাড়ির প্রয়োজন হতে পারে জেনেও ও রাতে থাকতে চায় না। কেন কার্তিক সারাটা দিন কাবার করে রাতে আমাদের মুখোমুখি হয়? অনিমেষের এই জ্বর কেন ডাক্তারি শাস্ত্রে সারছে না, ইত্যাদি ইত্যাদি নানা প্রশ্ন আজ আমায় ভারাক্রান্ত করে তুলেছে। আমি আর অপেক্ষা করতে পারছিলাম না। এমন সময় রাজীব গাড়ি নিয়ে ঢুকতেই তাকে প্রশ্ন করলাম, আচ্ছা, তুমি কেন রোজ রাত হওয়ার আগে বাংলোয় ছেড়ে চলে যাও? হ্যাঁ, বলো বলো, আমাকে বলো। কেন কেন বলো? কার্তিক দিনের বেলায় উধাও হয়ে যায় কেন? দাদা, আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। ওই ওঝার কাছে চলুন, তিনিই আপনাকে যা বলার বলবেন। আমি সুকান্ত আর অনিমেষকে নিয়ে রাজীবের সঙ্গে পাত্তারি গুটিয়ে ওঝার বাড়িতে চললাম। সে সময় তিনি পুজোর ঘরে। অনেকক্ষণ অপেক্ষা করে অনিমেষ অবসন্ন হয়ে পড়তে ওকে শুইয়ে দিলাম। অবশেষে ওঝার ধ্যান ভাঙলে আমাদের তিনি ফিরে যেতে বললেন। কিন্তু রাজীবের কথায় তিনি আমার প্রশ্নের উত্তর দিতে রাজি হন। তিনি আমাদের একটা কাহিনী বলতে লাগলেন। আসলে তোমার মাসিরা খুব একটা এখানে আসতেন না। বাড়িটা 12 মাস খালি পড়ে থাকত। এই সুযোগটা কাজে লাগিয়ে কার্তিক বাড়িটা মাঝে মধ্যে ভাড়া দিত। একবার প্রকৃতি নিয়ে কাজ করতে আসা বিদেশি বোটানিস্ট মিস লুসি এসে এ বাড়ির খানিকটা ভাড়া নিয়ে থাকতে শুরু করে। সারাদিন বনে বনে গাছপাতা খুঁজে বেড়ায়, আর রাত্রিরে পিয়ানো বাজায়। বেশ কেটে যাচ্ছিল দিন। কার্তিক তার দেখাশোনা করত। কিন্তু ওই যে লোভে পাপ, পাপে মৃত্যু। একদিন কার্তিক পয়সার লোভে কিছু লম্পট যুবকদের এখানে থাকতে দেয়। তারা পান ভোজনে মত্ত ছিল। কিন্তু হঠাৎ লুসির পিয়ানো শুনে তারা
ঘরে হানা দেয়। লুসির বাজনা শুনে তারা ঘরে ঢুকে তাকে দেখে কামনার বশবর্তী হয়ে শ্লীলতাহানি করে। কিন্তু এ ঘটনা তৎকালীন প্রশাসনকে নাড়া দেয়। মিডিয়ায় প্রকাশ পায় এই ঘটনা। এতে তাদের সাজা হতে পারে জেনে আবার তারা একদিন হানা দেয় বাংলো বাড়িতে। লুসি কার্তিকের সাহায্য চাইলে টাকা খেয়ে কার্তিক মুখ ঘুরিয়ে নেয়। বর্বররা লুসিকে পথের বাঁকে ঢালের ওখানে জঙ্গলে জ্যান্ত পুঁতে ফেলে। এই ঘটনা 3 মাস পরে কার্তিকও খুন হয়। তাই তো আজও তারা পাপের শাস্তি ভোগ করতে কার্তিকে বাড়িতে রাত কাটায়। লুসির সেবা করে। দিনের আলোয় তো কালো আত্মা আসতে পারে না, তাই তো দিনের আলোয় কার্তিক লুকিয়ে থাকে, সামনে আসতে পারে না। আর অতৃপ্ত লুসি দীর্ঘশ্বাস ফেলে সকলের কাছে জানাতে চায় এই ঘটনা। তাই তো তার আত্মা অনিমেষে শরীরে ভর করেছে। হ্যাঁ, কোনো ডাক্তার বা বিজ্ঞানের সাধ্য নেই এই রোগ সারানোর। এখন তোমরা যাও, বাংলায় ফিরে যাও, অশরীরী বিদেশিনীর আত্মার মুক্তি ঘটাও। গির্জার নিয়মানুসারে তার শেষকৃত্য করো, তবেই তোমাদের মুক্তি। ওঝার কথা মতো রাজীবকে নিয়ে গির্জার খোঁজে বার হলাম। রাজীব মুখ খুলল। দাদা, কার্তিক কি করে আসে তা তো শুনলেন। ওর বাড়ি পরিবার কিছুই আছে নাকি যেও যাবে? আসলে ওর কুকর্ম দেখে ওর পরিবার বিষ খেয়ে মেয়ে নিয়ে আত্মহত্যা করে, আর তার কিছুদিন পরেই ও খুন হয়। সেজন্যই তো ও দিনের বেলায় পালিয়ে বেড়ায়। এতক্ষণে আমার মনের কুয়াশা কাটতে থাকে। গাড়িতে পিছনে অনিমেষ সুকান্তর কোলে মাথা দিয়ে শুয়ে। ওর জ্বরের ঘোর কাটছে, তবে পুরোটা সারছে না। দেখতে দেখতে দূরে একটা গির্জার চূড়া দেখতে পেলাম। রাজীব গির্জার প্রাঙ্গণে গাড়ি দাঁড় করালো। শুভ্র বস্ত্রধারী গির্জার পাদ্রী সব কথা শুনে জর্ডনের পবিত্র জল নিয়ে হোলি ক্রস স্পর্শ করে আমাদের সঙ্গে ঘটনাস্থলে চললেন। ফাদার তার ধর্মের মন্ত্রাদিতে সেই আত্মার সদ্গতি করার চেষ্টা করতে লাগলেন। তার দেহাবশেষ পুনর্বার তুলে নতুন করে কফিন সাজিয়ে হোলি ক্রস স্পর্শ করিয়ে পবিত্র জর্ডন নদীর জল ছড়িয়ে দেওয়া হলো। আমি দূরে একটা শাল গাছের তলায় দাঁড়িয়ে কর্মকাণ্ড দেখছিলাম। হঠাৎ আমার পিঠে একটা নিঃশ্বাস পড়ল। আমি চমকে উঠলাম। দেখি ফাদার লুসির কবরে হোলি ক্রুশ মুছছে। লুসি বোধহয় শান্তি পেল, তাই শান্তির নিঃশ্বাস ফেলল। আমি গাড়িতে ফিরে এসে দেখি, আরে এই তো ঠিক আছে তো এখন। অনেকটা ভালো। অনিমেষের শরীরটা অবসন্ন হলেও বেশ প্রফুল্ল দেখাচ্ছে ওকে। রাজীব ফাদারকে নিয়ে সামনে বসে গাড়ি স্টার্ট দিল। আমার 3 বন্ধু পেছনে।
এ কটা দিন শরীর মনের যে ধকল গেছে তার বলার নয়। আমরা যেন কি ভয়াবহ অবস্থা থেকে মুক্তি পেয়ে ফিরে চলেছি। আর এই বিদেশিনী যে সর্বদাই আমাদের কাছে সত্য প্রকাশের আবেদন ওই ওই দীর্ঘশ্বাসে জানিয়েছিল, আজ তারও মুক্তি। এপারে থেকে ওপারের মুক্তির ব্যবস্থা। যাক, ভালোই হলো, অন্তত শান্তি তো পেল। টিলার ধারে বাঁকটা পেরোতেই ইউক্যালিপটাসের জঙ্গলে কি ভীষণ দোলা দেখতে পেলাম। তার সাথে পাতার খসখসানি, যেন লুসি বলতে চাইছে বিদায় বন্ধু, বিদায়। এখন তার দীর্ঘশ্বাস আর নেই। আজকের মতো গল্পের দর্পণের সময় শেষ। আগামী পর্বে নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে শনিবার রাত 10টায়। ততক্ষণের জন্য একটু বিরতি। নানা স্বাদের নতুন নতুন গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করুন। বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই লাইক আর কমেন্টস দিতে কিন্তু ভুলবেন না।